সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের বিষয় ইম্পারেটিভ অফ ক্যারিয়ার বিল্ড আপ উইথ ফোকাসিং গোল। প্রিয় দর্শক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আজকের লাইভ প্রোগ্রামে দেশের ও দেশের বাইরের যে সকল ভাই বোন ও বন্ধুরা যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাহসী কণ্ঠ এবং আপডেট বার্তা 24.com। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিআইএ লাইভ টিভি থেকে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সুরজিৎ চন্দ্র নাথ, হেড অফ প্রোডাকশন, এডিসন গ্রুপ, সিম্ফনি মোবাইল। এবং আরও আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইফরাত জামি ইসলাম, সিনিয়র ম্যানেজার, বাংলা লিংক। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানটি আরো উপভোগ্য করে তুলবেন আশা করি। আমাদের স্বাধীনতার ক্রান্তিকাল শেষ হয়ে গেছে অনেক দিন ধরে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ডেভেলপ হয়নি সেরকম করে। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে সরকারি এবং বেসরকারি অনেক ইউনিভার্সিটি এবং অনেক কলেজ থাকা সত্ত্বেও আমাদের সেভাবে প্র্যাকটিক্যালি আমাদের গ্রো আপ হচ্ছে না। এটা খুবই দুঃখের বিষয়। এজন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সকল ইঞ্জিনিয়ারদের পক্ষে কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী। আপনারা সকলে হয়তো অবগত আছেন। দর্শক, আমাদের আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য সমস্যা হয়েছিল। আমরা লাইভ আমাদের স্টুডিওতে চলতেই ছিল, বাট হচ্ছে কোনো কারণে ব্রডকাস্ট হচ্ছিল না। ব্রডকাস্টের আসলে সমস্যা ছিল। এই এমনি অন্য কোনো সমস্যা নাই। তো সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তো আমরা আসলে ফিরে যাব, আবার হচ্ছে আমাদের গেস্টদেরকে জয়েন করাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। আমাদের মধ্যে চলে আসছে আমাদের একজন গেস্ট, আর একজন গেস্ট আসেনি। টেকনিক্যাল সমস্যার জন্য আসলে আমাদের প্রবলেম হচ্ছে। তো আশা করতেছি যে আমাদের এই প্রবলেমটা থাকবে না। আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত যে হচ্ছে এরকম একটা সমস্যা হয়ে গেছে। আমাদের মধ্যে অনেক দর্শক উপস্থিত আছেন এবং হচ্ছে অনেক দর্শক হচ্ছে আমাদের কমেন্ট করেছেন। অনেকে বুঝতে পেরেছেন, এর জন্য হচ্ছে লিখছেন আমাদের কমেন্টে যে হচ্ছে টেকনিক্যাল সমস্যা। অনেকে বলছেন যে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমরা অলরেডি ফিরে এসেছি। তো আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। টেকনিক্যাল সমস্যা হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু অপেক্ষা করুন, আমরা শীঘ্রই ফিরে আসছি। এটা লিখেছেন সৌরভ চন্দ্র শীল। এমডি নাজমুল ইসলাম লিখেছেন সারাটার সময় জুড়ে সঙ্গে আছি। থ্যাংক ইউ এমডি নাজমুল ইসলাম। এমডি নাজমুল ইসলাম লিখেছেন সবাইকে দেখার সুযোগ করে দিন।
সকলকে ধন্যবাদ। আমাদের আরেকজন গেস্ট চলে এসেছেন আমাদের মধ্যে। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ফাগুন ইমরান লিখেছেন, আমাদের সবার প্রিয় ভাই, অত্যন্ত মেধাসম্পন্ন, আমাদের জেলার গর্ব। থ্যাংক ইউ, আপনাকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। নুরুজ্জামান পাবেল ভাই লিখেছেন, ইট ইজ টেকনিক্যাল ফল্ট। ইয়েস, ইট ইজ টেকনিক্যাল ফল্ট। আমরা আসলে দুঃখিত, প্রথমে দুঃখ প্রকাশ করছি। অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন, যে আসলে আমাদের মূল্যবান অতিথিদেরও সময় নষ্ট হয়েছে এবং যারা আমাদের লাইভ প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন তাদেরও অনেক সময় নষ্ট হয়েছে, বাট এটা আমাদের হাতে ছিল না, কিছু করার নেই। রুবেল মাহমুদ লিখেছেন, সবাইকে দেখার অনুরোধ রইল, আপনি সবার সাথে শেয়ার করে দিন, আমাদের লাইভটি সকলকে দেখার সুযোগ করে দিন। শাহিন আলম লিখেছেন, জামালপুর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আদনান হাবিব লিখেছেন, নলছিটি উপজেলা বিআই এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইমরুল স্বপন আহমেদ লিখেছেন, থ্যাংকস ডিয়ার ভ্যালুয়েবল গেস্ট সুরজিৎ চন্দ্রনাথ অ্যান্ড ফর দ্য গ্রেট স্পিচ উইথ বিআইএ। আমাদের গেস্টকে ধন্যবাদ জানিয়েছেন স্বপন আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে দর্শক, আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিআইএ লাইভ টিভি থেকে। আমাদের সাথে উপস্থিত আছেন দুজন দক্ষ মেধাসম্পন্ন ইঞ্জিনিয়ার, দুজন দক্ষ যারা হচ্ছে সবসময় হচ্ছে ইঞ্জিনিয়ারদের পাশে থেকে কাজ করেন, এবং দুইজনই ইঞ্জিনিয়ার, তারা ইঞ্জিনিয়ারদের জন্য সবসময় ভাবেন, এরকমের দুইজন লোক। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র ম্যানেজার বাংলা লিংকের, এবং হচ্ছে আরেকজন গেস্ট উপস্থিত আছেন হেড অফ প্রোডাকশন এডিসন গ্রুপের। তো দুজন অনেক অভিজ্ঞ সম্পন্ন লোক। আপনারা আপনাদের যেই যেই প্রশ্নগুলো আছে, আপনারা প্রশ্নগুলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো ফিরে যাচ্ছি আমরা আবার লাইভে। জাতীয় প্রচার প্রকাশনা সেল থেকে হচ্ছে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আশিকুর রহমান আশিক, আমাদের জাতীয় পরিচালনা পরিষদের সদস্য। সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমার ভাইয়ের কাছে কোশ্চেন ছিল যে হচ্ছে একজন নতুন ইঞ্জিনিয়ার কিভাবে তার গোল সেট করবে। তো সেই প্রশ্নটি আমাদের দর্শক শুনতে পাইনি, যেটা আমরা স্টুডিওতে আলোচনা অলরেডি করে ফেলছিলাম। একটু ছোট করে আবার একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে টেকনিক্যাল ফল্টের জন্য মনে হয় হচ্ছে গিয়ে একটু আগে হচ্ছে গিয়ে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এটা আসলে হতেই পারে। আচ্ছা, যে প্রশ্নটা হচ্ছে গিয়ে ছিল যে একজন ইঞ্জিনিয়ারের হচ্ছে গিয়ে গোল সেটিংস, যে গোল সেটিংসটা হচ্ছে গিয়ে কিভাবে করবে, এই বিষয়ে হচ্ছে গিয়ে মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হচ্ছে গিয়ে যেটা মনে করি যে স্বপ্নটা বা লক্ষ্যটা হচ্ছে গিয়ে বড় থাকতে পারে, বা তার ব্যাকগ্রাউন্ডে আমাদের ছোট ছোট কিছু পরিকল্পনা থাকতে হবে। যে একটা বড় লক্ষ্যের দিকে আগে যেতে থাকলে সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট কিছু ধাপে ভাগ করে নেওয়া উচিত, এবং এগুলো এক একটা ধাপ হওয়া উচিত এক একটা মাইলস্টোন। ছোট ছোট যে ধাপগুলো যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে হচ্ছে গিয়ে বড় লক্ষ্যের কাছে পৌঁছানো সম্ভব। আমি যদি হচ্ছে গিয়ে উপরে কোনো হচ্ছে গিয়ে তলায় যেতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমার সিঁড়ির এক একটা ধাপ অতিক্রম করে উঠতে হবে। তো একবারে হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে উঠার আসলে শর্টকাট কোনো রাস্তা নেই, যেটা ধাপে ধাপে হচ্ছে গিয়ে এগোতে জন্য প্রয়োজন ধৈর্য, এবং এর জন্য দরকার হচ্ছে গিয়ে সঠিক পরিকল্পনা। থ্যাংক ইউ হচ্ছে ভাইয়াকে। দাদার কাছে আমার কোশ্চেন ছিল, যেটা হচ্ছে দর্শক আমাদের শুনতে পায়নি, যে একজন নূতন ইঞ্জিনিয়ার সে চাকরি ক্ষেত্রে প্রথম অবস্থায় কি কি ধরনের প্রতিবন্ধকতায় পড়ে এবং সে প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় কি, এটা একটু ছোট করে আবার যদি বলতেন। আচ্ছা, প্রথমে আমি যেটা বলেছিলাম যে আসলে আহ, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যখন একজন ইঞ্জিনিয়ার জয়েন করেন, আহ, যেটা সবসময় সমস্যা থাকে যে সুপারভিশন স্কিলের দিকে সবার নজর বেশি থাকে, টেকনিক্যাল স্কিলটাকে আমরা ডেভেলপ করতে চাই না, বা টেকনিক্যাল স্কিলের দিকে আমাদের নজর কম থাকে। তো আমার যেটা সবসময় সাজেশন থাকবে, আর কারো টেকনিক্যাল স্কিল যদি সে জয়েনিং এর প্রথম 2 থেকে 3 বছরে ডেভেলপ করতে পারে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেরা, অবশ্যই তাদের থিওরিটিক্যাল নলেজ অনেক হাই থাকে। তো সেটার সাথে প্র্যাকটিক্যাল নলেজকে যদি তারা অ্যালাইন করতে পারে বা সামঞ্জস্য করতে পারে, সেক্ষেত্রে সেটা হবে কি তার জন্য
একটা বিগ স্টেপ হিসেবে কাজ করবে। তখন সে কি করবে, সুপারভিশন লেভেলটাতে যেতে পারবে। এখন কারো যদি রুট লেভেলে যদি ইঞ্জিনিয়ারিং নলেজ বা টেকনিক্যাল নলেজ প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি যদি না থাকে, সেক্ষেত্রে নেক্সট স্টেপে যেতে বা সুপারভিশন লেভেলে যেতে তার সবসময় অনেক সমস্যা হবে। এবং তার যে গোল, যে তার যে স্বাভাবিকভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং যারা ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের সবসময় একটা গোল থাকে যে কোনো জায়গায় অপারেশন হেড হওয়া বা অপারেশন চালানো। তো সেই জায়গায় সুপারভিশন স্কিলের সাথে সাথে টেকনিক্যাল স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অনেক বেশি ইম্পর্টেন্ট বলতে আমি বোঝাবো 70 থেকে 80%ই স্কিলের উপর ডিপেন্ড করে, বাকি 20 থেকে 30% হলো সুপারভিশন স্কিল। তো এই টেকনিক্যাল স্কিলটা যে যত বেশি পরিমাণ তার চাকরি জীবনে প্রথমেই ডেভেলপ করতে পারবে, তাকে তত বেশি পরিমাণে পরবর্তী লাইফে তাকে আগায় দিবে। কিন্তু কেউ যদি শর্ট গোল করে ফেলে, হ্যাঁ, যদি সুপারভিশনের দিকে সবসময় মনোযোগ দেয়, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি যে তার গোলটাও শর্ট হয়ে যাবে এবং রেজাল্টটাও শর্ট হয়ে যাবে। তখন তার লং টার্ম যে আম, যে তার যে রেজাল্টটা বা তার লং টার্ম যে টার্গেটটা, সেটা ফুলফিল হওয়াটা অনেক কষ্টকর হয়ে উঠবে। তো এটাই আমার সাজেশন ছিল সবার প্রতি। ধন্যবাদ, ধন্যবাদ দাদাকে যে হচ্ছে তার মূল্যবান আলোচনা এবং মতামত প্রদান করলেন তিনি। তো আমার হচ্ছে আরেকটি আমাদের ভুল ইঞ্জিনিয়াররা সবসময় করে থাকেন, সেটা হচ্ছে যে যখন তারা স্টাডিরত অবস্থায় থাকেন তখন হচ্ছে তারা জব সেভাবে জব সিকও করে না, আবার হচ্ছে কোনো ট্রেনিং এর মধ্যেও যে তাদের যে স্কিলটা ডেভেলপ করতে হবে, দাদার যে একটু আগে যে কথাটায় আমরা বুঝতে পারলাম যে তাদের স্কিল ডেভেলপের একটা স্কোপ থাকা উচিত, বা তাদের তার টেকনিক্যাল স্কিলটা আর একটু যাতে স্ট্রং হয় সেভাবে যাতে সে সামনে আগায়। তো আমরা সেক্ষেত্রে হচ্ছে যারা যখন হচ্ছে স্টাডিরত অবস্থায় থাকি তাদের কি একটা স্কোপ আছে না, যে যেখানে হচ্ছে যখন তারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়তেছে তখন যদি তারা একটু স্কিলকে ডেভেলপ করে বা কোনো ট্রেনিং করে, সেক্ষেত্রে তারা কিভাবে আগাতে পারে? দাদা যদি আরেকবার হচ্ছে এটা হ্যাঁ, একটু। হ্যাঁ, আমি আমি আহ, এটা আমাদের আসলে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা বলি বা যেভাবে বলি, এটা কাজ করে সব সময়। যে আমরা কোথাও যখন একটা নতুন জবে জয়েন করি আমাদের মধ্যে অনেক হেজিটেশন কাজ করে। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে আমি যেটা সবসময় মনে করি, বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ টেকনিক্যাল অর্গানাইজেশন আছে যারা ট্রেনিং দিচ্ছে বিভিন্ন স্কোপে। যেমন আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে বলতে পারি যে আমাদের টিআইসিআই নামে একটা অর্গানাইজেশন আছে নরসিংদীতে। টিআইসিআই আমি যেটা জানি যে ওদের ওখানে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে, 15 দিনের, 21 দিনের, 2 মাসের, 3 মাসের, এরকম ট্রেনিং প্রোগ্রাম থাকে। তো যে কেউ চাইলে, বিশেষ করে যারা পাওয়ার সেক্টর নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, তাদের জন্য টিআইসিআই ইজ এ বেস্ট অপশন ফর পুটিং দেয়ার নলেজ, মানে তারা তাদের যে থিওরিটিক্যাল নলেজটা প্র্যাকটিক্যালি আসলে কিভাবে হয় কাজটা। হ্যাঁ, একটা ওখানে ইউরিয়া সার কারখানা আছে, টিআইসিআই ট্রেনিং আছে, দোনোটা মিলেই বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স গেদার হয়। এছাড়া আমি যদি বলি যারা ইলেকট্রনিক্স ফিল্ডে কাজ করতে চায়, হ্যাঁ, ইলেকট্রনিক্স ফিল্ডে কাজ করতে চায় যারা, তাদের জন্য প্রচুর পরিমাণে টেকনিক্যাল অর্গানাইজেশন আছে। জার্মান টেকনিক্যাল আমি যতটুকু জানি, তারপর এরকম ছোটখাটো অনেকগুলো টেকনিক্যাল অর্গানাইজেশন, তারা বিভিন্ন শর্ট কোর্স চালু করে, 15 দিনের, হ্যাঁ, 21 দিনের, 1 মাসের। তো এই শর্ট কোর্স গুলাকে কি হয় যে আমরা খুব নেগলিজিবল হিসেবে নিই আর কি, যেটা দেখা যায় বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের জন্য। হ্যাঁ, তারা এটাকে গুরুত্ব কম দিতে চায়, বাট এগুলোই হলো আসলে একটা মানুষকে জবের জন্য অনেক বেশি পরিমাণে আগায় দেয়। কারণ আমাদের এখানে প্রতি বছর ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছে কয়েক হাজার পরীক্ষার্থী। সেখানে আসলে ডিফার করবে কি হবে, দেখা যায় যে বেশিরভাগেরই নলেজ কাছাকাছি। তখন আসলে যে লোকটার একটু প্র্যাকটিক্যাল নলেজটা ভালো থাকে, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে ইন্টারভিউ বোর্ডে যখন বসি তখন আমরা কিন্তু তাকে প্রায়োরিটি দিই, যে না, এই ছেলেটার একটু প্র্যাকটিক্যাল নলেজ আছে। যার কারণে কি হয় যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমার শিখাতে, হ্যাঁ, সময় কম লাগবে। যা স্বাভাবিকভাবে যখন একটা ছেলেকে শেখাতে বেশি সময় লাগে, তখনই কিন্তু একটা মানুষের সাইকোলজিক্যাল একটা ব্যাকওয়ার্ড চিন্তা চলে আসে। তা আমি সবাইকে সাজেস্ট করব যে যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, হ্যাঁ, এই সময়টাতে বেস্ট ইউটিলাইজেশন করার জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের ভিতরে নিজেকে অ্যাটাচ করা এবং সার্টিফাইড হওয়া, যে না, হ্যাঁ, আবার বিভিন্ন ফেক অর্গানাইজেশন আছে ওগুলোতে না যাওয়া,
বিভিন্ন সার্টিফাইড অর্গানাইজেশন গুলোতে যাওয়া একটু কষ্ট হলো বা একটু কিছু অল্প কিছু টাকা পয়সা খরচ হলেও ভালো একটা এক্সপেরিয়েন্স গেদার হবে আশা করি, থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যাল। ধন্যবাদ দাদা, অনেক মূল্যবান তথ্য আমাদেরকে দিলেন। তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম সেলের উপদেষ্টা আশিকুর রহমান আশিক ভাই আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং অতিথিদের কংগ্রাচুলেশন জানিয়েছেন। সুজন মির্জা লিখেছেন যে সুরজিৎ স্যারকে মূল্যবান দিক নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এক ভাইয়া প্রশ্ন করেছেন আমাদের সাথে, আশরাফুল আলম, ডিপ্লোমা শেষ করে ছাত্ররা কি করবে? অবশ্যই আমাদের আপনার এই প্রশ্নের মতামত আমাদের গেস্টরা দিবেন। ফাগুন ইমরান, I hope the words will play a very important role in our career success for our job. Yes, অবশ্যই ভাইয়া, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সকল ইঞ্জিনিয়ার ভাইদেরকে এগিয়ে নিতে হবে বিআইএ কে। অবশ্যই আমরা সকল ইঞ্জিনিয়াররা মিলে, বিআইএ আমাদের প্রাণের সংগঠন, এই সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ স্যার, আপনার মতামতের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে, আমাদের দর্শকরা। তো আমি ফিরে যাচ্ছি ইফরাত জামি ভাইয়ের কাছে আমার একটা ছোট কোশ্চেন আছে, ওইটার সাথে আমাদের এক ভাই যে প্রশ্ন করছেন যে ডিপ্লোমা শেষ করে কি করবেন, বা জবের ক্ষেত্রে আরেক ভাইয়া প্রশ্ন করছিলেন যে জবের ক্ষেত্রে প্রথম যে কিভাবে তারা ঢুকবে বা ফ্রেশ অবস্থায় তারা কিভাবে জয়েন করতে পারবে, এই টাইপসের একটা কোশ্চেন আমাদের দর্শক থেকে আসছে। তো এই কোশ্চেনের সাথে ভিত্তি করে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের নবীন ইঞ্জিনিয়াররা কর্মক্ষেত্রে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়, বা তারা একটা জব পেলো, সামহাউ একটা পেলো জব, তো সেক্ষেত্রে ভাইয়া মনে হয় মেবি চলে গেছেন, আবার কোনো কারণে বের হয়ে গেছেন। তো আমি দাদার কাছে চলে যাচ্ছি। তো আমাদের নবীন ইঞ্জিনিয়াররা কি টাইপসের কি ধরনের কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? কথা শোনা যাচ্ছে? একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মনে হয়। ইয়েস, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যদি প্রশ্নটা রিকল করি যে একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার বা একজন নিউ জয়েনার তার জবের ক্ষেত্রে যখন সে জয়েন করতে চায় তখন কি কি ধরনের প্রবলেমের ফেস করে বা কি কি সমস্যার সম্মুখীন হয়। তো এটা যদি আমি আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যদি বলি, আমি যখন টেলিকম সেক্টরে জয়েন করি ফ্রেশ ইঞ্জিনিয়ার হিসাবে, তখন কিন্তু আমি আসলে কাজের ক্ষেত্রটা জানতাম না যে আমার রেসপন্সিবিলিটি কি হবে বা আমার রোল কি হবে। এই ক্ষেত্রে গিয়ে মূল্যবান গিয়ে দায়িত্বটা পালন করতে হবে গিয়ে মেন্টরকে এবং যিনি সুপারভাইজার আছে তাকে। সুপারভাইজারের কাছ থেকে ওটা আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু একজন নিউ জয়েনারের, যে তার রেসপন্সিবিলিটি বা কাজের ক্ষেত্রটা কিভাবে বেশে কোন জায়গায় তার ইনভলভমেন্ট এবং এই কাজগুলোতে এগিয়ে নিয়ে যেতে হলে কি ধরনের এফোর্টটা দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে গিয়ে সুপারভাইজার একটু মেজর রোল তো প্লে করেই, কিন্তু একই সাথে ডেডিকেশনটা থাকতে হবে গিয়ে নিউ জয়েনারের, যে আমি আমার কাজের যে রেসপন্সিবিলিটি কতটুকু আমি বুঝে নিতে পারছি, এবং একই সাথে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ যেটা একদম ফ্রেশ বা নিউ জয়েনার যখন জয়েন করে তখন তার কাছে কিন্তু এক্সপেকটেশনটা থাকে ম্যানেজমেন্টের যে সে ফুল এনথুজিয়াজম এবং ফুল এফোর্ট দিয়ে গিয়ে কাজ করবে এবং ডেডিকেটেডলি কাজ করবে, তার গিয়ে এনার্জেটিক হবে। সো ওই ইচ্ছা শক্তিটা বা ওই ড্রাইভনেসটা গিয়ে তার মধ্যে থাকা লাগবে, যে আমি যে জিনিসটাকে নিজের আয়ত্তে আনতে পারছে না, প্রয়োজনে এই জায়গাটাতে একটু বেশি সময় দেওয়া এবং বেশি সময় দিয়ে গিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসা। মনে রাখতে হবে যে যখন নিজে স্কিলফুল হবে এবং নিজের যে জ্ঞান বা গিয়ে দক্ষতা এটা যখন গিয়ে শো করতে পারবে, তখনই গিয়ে ম্যানেজমেন্ট বা আপার লেভেল যারা আছেন তাদের গিয়ে সুনজরে আসা সম্ভব, যে তার উপর ডিপেন্ডেন্সি করা যায় বা তার উপরে করা যায়, ক্যারিয়ার পাথটা এগিয়ে যাবে ভাই। যদি শুরুতেই গিয়ে নিজের ডেডিকেশনটা যদি প্রকাশ না করা যায়, তাহলে গিয়ে আসলে ওই
মানে 10 জন মানুষ যদি থাকে, তো 10 জনের দিকে আপনার হয়তো শুরুতে চোখ পড়বে না, শুরুতেই হচ্ছে কি ওখান থেকে অন্যতম একজন হয়ে যাওয়া, এই ডেডিকেশনটা হচ্ছে কি শুরুতে থাকা লাগবে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়াকে, অনেক সুন্দরভাবে হচ্ছে তথ্য উপাত্ত দিয়ে হচ্ছে আপনি উপস্থাপন করলেন আমাদের একজন নবীন ইঞ্জিনিয়ার যখন সে কোনো একটা জবে ঢুকবে তখন সে কি করতে হবে তার। তো আপনার এই আলোচনা থেকে আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা অবশ্যই অনেক উপকৃত হবেন, আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন। তো আমি একটু ভিন্ন টাইপসের একটা কোশ্চেন করতে চাই আপনার কাছে ইফরাত জামি ভাইয়া, যে আমাদের স্বাধীনতার বেশ অনেক বছর পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরেও আমাদের ইঞ্জিনিয়াররা কেমন যেন অবহেলিত। আমাদের ডক্টরদের যদি বলি তাদের একটা স্ট্রাকচার আছে, বাট ইঞ্জিনিয়ারদের কিন্তু কোনো স্ট্রাকচার নেই। ইঞ্জিনিয়ারদের এক এক সময় এক একভাবে ট্রিট করা হয়, ইঞ্জিনিয়াররা সঠিক জব সবসময় পায় না। তো তাদের সেটা হচ্ছে মাইন্ডসেটের জন্যই হোক, বা যে গোলের কথা আমরা বলতেছি সেই গোলের জন্যই হোক, অথবা আমাদের অবকাঠামোগত বা গভর্নমেন্ট যে প্রবলেমগুলো আছে সেই কারণেই হোক। তো সে থেকে হচ্ছে উত্তরণের জন্য আপনার কি ধরনের ইঞ্জিনিয়ারদের প্রতি দিক নির্দেশনা থাকতে পারে? ধন্যবাদ। আসলে মানে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে এটা আমি আগেও শুনেছি এবং নিজেও ফিল করেছি, মানে নিজেও তো একজন ইঞ্জিনিয়ার। আমরা যতটা না হচ্ছে গিয়ে টেকনিক্যালি নিজেদের দক্ষতা হচ্ছে প্রদর্শন করি, ততটুকু ঠিক নিজেদেরকে সেল করতে পারি না বা প্রেজেন্টেবল করতে পারি না, যে জিনিসটা হচ্ছে গিয়ে আসলে প্রয়োজন, মানে খুবই প্রয়োজন যে নিজেদেরকে হচ্ছে গিয়ে সেল করতে পারাটা বা নিজেদের দক্ষতাটুকু হচ্ছে গিয়ে প্রদর্শন করতে পারাটা। সেক্ষেত্রে আমি বলবো যে ইঞ্জিনিয়ারদের আমরা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আছি বা বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে জব করছি বা চাকরি করছি, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে আমরা নিজেদের কাজের অভিজ্ঞতার আলোকে এবং নিজেদের টেকনিক্যাল স্কিলস এর আলোকে যখন হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা কতটুকু এবং একটা সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সেখানে ইঞ্জিনিয়ারদের অবদান কতটুকু, এই জিনিসটাকে হচ্ছে গিয়ে হাইলাইট করতে পারবো, প্রুফ করতে পারবো, তখনই হচ্ছে গিয়ে আসলে এই প্রয়োজনীয়তাটুকু হচ্ছে গিয়ে উপলব্ধি হবে সবার কাছে যে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন কতটুকু। হ্যাঁ, একটা অর্গানাইজেশন অবদান সবারই থাকে, যে সবাই নিয়ে যায়, কিন্তু সেই জায়গাটাই হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যে ফোর্স গুলা কাজ করে, এই ফোর্স গুলার মধ্যে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারদের অবদানটুকু যে হচ্ছে গিয়ে একটি শক্তির জায়গা, এটাতেও হচ্ছে গিয়ে মানে সেট করতে পারাটা প্রয়োজন আছে বলে আমি যেটা মনে করি। আমাদের হচ্ছে অনেক কমেন্ট চলে আসছে, আবারও আমরা কিছু কমেন্ট পড়ি, নাহলে আমাদের দর্শকগুলো হচ্ছে তারা মন খারাপ করবে যে আমাদের কমেন্ট পড়া হচ্ছে না। আসলে এত সুন্দর আলোচনা, আমরা আসলে কমেন্ট পড়ার অনেক সময় সময় পাই না। সাইদুল লিখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর আলোচনা, আপনাকেও ধন্যবাদ। নাজমুল ইসলাম বলছেন যে এভাবেই এগিয়ে যাবে আমাদের সংগঠন। ফাগুন ইমরান লিখেছেন, দ্য ওয়ার্ড আর ভেরি ভেরি ইফেক্টিভ ফর আস, থ্যাংক ইউ অ্যাগেন। আপনাকে থ্যাংক ইউ অ্যাগেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সংগঠনের ট্রাস্টি জনাব আব্দুল্লাহ আল মামুন, এবং তিনি আমাদের অতিথিদেরকে স্বাগতম জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং তিনি একটি আহ্বান জানিয়েছেন আমাদেরকে যে আমাদের যে পেজ থেকে আমাদের লাইভটি সম্প্রচারিত হচ্ছে সেই পেজে আরো যেন সদস্য সংখ্যা বাড়ে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বেশি বেশি এই লাইভটিকে শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে দিন। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের দেওয়ার চেষ্টা করবে সবসময়, এবং আমরা সবসময় চাই আপনাদেরকে কিছু শেখানোর জন্য। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সবসময় ইঞ্জিনিয়ারদের পাশে থেকে কাজ করবে। আমি ফিরে যাচ্ছি আবার আমাদের দাদার কাছে হচ্ছে আমার একটি কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে তো অনেক ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার আছে, আমরা যেমন ফ্রেশার ইঞ্জিনিয়ারদের কথা বলতেছি এবং অনেক দক্ষ ইঞ্জিনিয়ার আছে। তো সেই দক্ষ ইঞ্জিনিয়ার থাকার পরেও কেন হচ্ছে আমাদের এখনো বিভিন্ন কান্ট্রি থেকে, ইন্ডিয়া থেকে বা চায়না থেকে, কোরিয়া থেকে আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে এসে বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করানো হয়? তো সেক্ষেত্রে আপনি কি আমাদের ইঞ্জিনিয়ারদের কোনো ল্যাগিং আপনি খুঁজে পাচ্ছেন, নাকি হচ্ছে এটা গভর্নমেন্ট কোনো পলিসির জন্য এটা হচ্ছে?
এটা কি আসলে আমাদের ইঞ্জিনিয়াররা সঠিক গোল সেট করতে পারে না বা তাদের কেরিয়ারকে বুঝতে পারে না সেই জন্য হচ্ছে? এটা কি আদৌ ইঞ্জিনিয়ারদের প্রবলেম নাকি হচ্ছে আমাদের পলিসিগত প্রবলেম? এই জায়গাটা একটু দাদা একটু ক্লিয়ার করবেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা আমার যেটা ছিল সেটা ফার্স্ট হলো আমাদের ইঞ্জিনিয়ারদের যারা জয়েন করে ইঞ্জিনিয়ারিং এ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় এই যে আমি বললাম স্কিলের প্রতি নজরটা কম দিই একটা। আর যারা যথেষ্ট স্কিলফুল আছে আমাদের দেশে, হ্যাঁ, তাদের কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। এবং আমি যতটুকু জানি আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে স্কিলফুল ইঞ্জিনিয়ারের অনেক অভাব। এবং স্কিলফুল ইঞ্জিনিয়ারের যে পরিমাণ দরকার সেই পরিমাণ কিন্তু আমাদের দেশ থেকে আমরা ওভাবে প্রডিউস করতে পারিনি এখানে। আহ, শুধুমাত্র আমাদের এটা কিছুটা কমতি, বাট বেশিরভাগ কমতিটাই হলো আমাদের গভর্নিং সাইট গুলোতে যারা আছেন। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমি আসলে এখানে বলবো গভর্নমেন্ট সাইটে তো আসলে ইঞ্জিনিয়ারিং এর ইয়েটা খুবই কম। বেশিরভাগ তো আমরা প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়াররা বেশি কাজ করি। এবং প্রাইভেট সেক্টরে যারা মালিক পক্ষ থাকে বা যারা ওনার থাকে, তাদের একটা সবসময় একটা আহ, আহ, একটা কি বলবো এটাকে, তারা সবসময় একটা ইয়ের ভিতরে থাকে যে না, আমি বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসলে হয়তো বা আমি ভালো বেনিফিট পাবো, হ্যাঁ, আমার কাজ হয়তো বা অনেক স্মুথ হবে। এটা হওয়ারও কিছু কারণ আছে। এটা হওয়ার মেইনলি কারণটা হলো আমাদের গার্মেন্টস সেক্টর। হ্যাঁ, আমাদের টেলিকম সেক্টর, গার্মেন্টস সেক্টর, এই সেক্টর গুলো আমাদের মেইনলি আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে পরিচয় করিয়ে দেয় আর কি বাংলাদেশে। এবং বাংলাদেশ বুস্ট আপ করে এই কয়েকটা সেক্টর দিয়ে। তো এই সেক্টর গুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন স্টার্টিং টাইম, তখন আসলে বিভিন্ন মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, তারা বাংলাদেশের রিসোর্সটাকে ইউজ না করে তারা তাদের এক্সিস্টিং যে টেকনিক্যাল রিসোর্স ছিল ওগুলোকে ইউজ করছে। তো যার কারণে ওটা গতানুগতিক ধারায় চলে আসছে, বাট ওটা রিপ্লেস হচ্ছে খুব, মানে খুব ফাস্ট রিপ্লেস হচ্ছে। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, আহ গ্রামীণ ফোন, বাংলা লিংক, হ্যাঁ, জামিল ভাই হয়তো বা আমার সাথে একমত হবে। হ্যাঁ, তারপর রবি। হ্যাঁ, এখানে যে পরিমাণ আগে ফরেন ইঞ্জিনিয়ার ছিল, হ্যাঁ, সেটা আমার মনে হয় অনেকাংশে কমে গেছে। ইভেন গার্মেন্ট সেক্টরেও আমাদের আগে যে পরিমাণ বাইরে থেকে চাইনিজ, শ্রীলঙ্কানরা ছিল, এটা অনেকাংশে কমে গেছে। এটার মূল কারণ হলো আমাদের তখন রিসোর্সটা রেডি ছিল না। এখন আস্তে আস্তে রিসোর্সটা রেডি হচ্ছে এবং আমাদের যে ছেলেপেলেরা আস্তে আস্তে স্কিল জিনিসটাকে, টেকনিক্যাল জিনিসগুলাকে অ্যাবজর্ব করতে শিখতেছে, যার কারণে এটা রিপ্লেস হচ্ছে। বাট এটা একটু স্লো হচ্ছে, কারণ হলো ওই একটাই, আমরা জয়নিং এর শুরুতে আমরা সবসময় স্যালারির বিষয়টাকে দেখি, হ্যাঁ, ইয়ার বিষয়টাকে দেখি, এই বিষয়গুলোকে আসলে একটু মানে আমাদের গোল ওরিয়েন্টেড যেটা আজকের ডিসকাশন আর কি, যে আমি আসলে কতটুকু কোন জায়গাটায় পৌঁছাতে চাই। হ্যাঁ, এই ভিশনটাকে অনেক বড় করা লাগবে এবং ওই ভিশন অনুসারে আমাদের স্কিল গুলোকে ডেভেলপ করা লাগবে। তো ওই 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 ভিশনটা যত বেশি ক্লিয়ার হবে, আমাদের স্কিল গুলো তত বেশি ডেভেলপ হবে এবং আমরাও ওই জায়গাটা রিপ্লেস করতে পারবো। এখানে গভর্নমেন্টের আসলে খুব বেশি রোল আমি মনে করি না আছে। কারণ বেশিরভাগ ইঞ্জিনিয়াররা, ফরেন ইঞ্জিনিয়াররা কর্পোরেট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে কাজ করে এবং এটা আমাদের জন্য যে অনেক দুঃখের বিষয়। হ্যাঁ, বাট একদিক থেকে দুঃখের বিষয় হলো, আবার আরেক দিক থেকে এটাও ইয়ে আছে যে আমরা ওদের সাথে ফাইট করে টিকে আছি। আমি তো বললামই কিছুক্ষণ আগে যে ওয়ালটন, সিম্ফনি, হ্যাঁ, এদের মতো ম্যানুফ্যাকচারাররা 100% বেঙ্গলি ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালিত। তো এটা আহ, আস্তে আস্তে ওদের মধ্যেও শুরু হবে। যেমন স্যামসাং অলরেডি তার সেকেন্ড লেয়ার বেঙ্গলি ম্যানেজমেন্ট শুরু করছে। তারপরে ভিভো, অপো, ওরাও আস্তে আস্তে, আমাদের সেলফোন ম্যানুফ্যাকচারিং এ যদি বলি, ওরাও আস্তে আস্তে শুরু করছে। তো এটা হবে, টুডে অর টুমরো হবে। বাট আমার ওই বিষয়টা, আমি যাতে একটা ফরেনার, একটা যখন ওদের সাথে আমাদের ডিফারেন্সটা কোথায়, ওদের সাথে আমাদের ডিফারেন্সটা টেকনিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, এটা অনেক বেশি ওদের থাকে। যার কারণে ওরা যে কোনো সিচুয়েশন অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারে। হুম। তো এটা আমরা যত বেশি আমরা নিজেরা হ্যান্ডেল করতে শিখবো, যত বেশি স্কিলফুল হতে শিখবো, আমরা তত তাড়াতাড়ি ওদেরকে রিপ্লেস করতে পারবো। থ্যাংক ইউ দাদা। অনেক তথ্যবহুল আলোচনা এবং অনেক মূল্যবান আলোচনা। তো হচ্ছে আমার আরেকটা কোশ্চেন এটার সাথে, এটা সামঞ্জস্যপূর্ণ। এটা আমি ভাইয়ের কাছে প্রশ্নটা করতে চাই যে হচ্ছে এটার জন্য এই যে আমাদের ফরেনার যে ইঞ্জিনিয়াররা যে আসতেছে বাংলাদেশে, তার জন্য কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী কিনা?
এবং সেক্ষেত্রে হচ্ছে ভবিষ্যৎ দিক নির্দেশনা কি, যদি এটার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী হয় তাহলে আমাদের কিভাবে আগানো উচিত? ইফরাত জামি ভাই। ধন্যবাদ। দাদা যেটা বলেছিলেন যে হ্যাঁ, আমাদের দেশে হচ্ছে গিয়ে মানে একটা সময় বিভিন্ন সেক্টরে যেখানটা হচ্ছে গিয়ে বাইরের দক্ষ প্রকৌশলীদের বা ইঞ্জিনিয়ারদের হচ্ছে গিয়ে এই জায়গায় স্পেশালিস্টদের অনেক হচ্ছে গিয়ে প্রজেক্টের কাজে আসা লাগতো বা হচ্ছে গিয়ে দেখানোর জন্য আসা লাগতো। বাট আস্তে আস্তে কিন্তু হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা উত্তরণ করছি, এবং এটার মেন কারণ হচ্ছে গিয়ে আমাদের, আমি যেটা বিলিভ করি যে আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের আসলে ক্যাপচারিং পাওয়ারটা অনেক স্ট্রং, মানে তারা সহজে হচ্ছে গিয়ে জিনিসগুলো ক্যাপচার করে ফেলতে পারে। এই দক্ষতার প্রশ্ন তারা শুধুমাত্র যে আমাদের দেশেই সাফল্যে স্বাক্ষর আছে তা না, দেশের বাইরে বিদেশে আমার পরিচিত অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে গিয়ে গুগলে চাকরি করছে, ইন্টেলে চাকরি করছে, অ্যাপলে চাকরি করছে। সো দে আর প্রুভিং দেয়ার ওয়ার্ক। তারা হচ্ছে গিয়ে তাদের যে নলেজ এবং সেটা দিয়ে হচ্ছে গিয়ে কিন্তু তারা ওই জায়গাটাতে পৌঁছে গিয়েছে। আচ্ছা, তো তারা যদি হচ্ছে গিয়ে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যেখানটায় হচ্ছে গিয়ে সবাই পড়ছে সেখান থেকে গিয়ে যেটা থেকে, তার মানে ডিফারেন্সটা কোথায় ছিল? ডিফারেন্সটা হচ্ছে কি ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা তাদের মধ্যে প্রবল ছিল, এই জন্য হচ্ছে গিয়ে তারা তাদের সাকসেসে চলে পৌঁছে গিয়েছে। এডুকেশন সিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড, গভর্নমেন্ট, হ্যাঁ এগুলা হচ্ছে গিয়ে সাপোর্টিং রোল হিসেবে প্লে করবে, বাট আলটিমেটলি প্লে করতে হবে হচ্ছে গিয়ে নিজেকে, যে নিজের ইচ্ছা শক্তিটুকু কতটুকু প্রবল, এবং যেই রিসোর্স আমাদের চারিদিকে অ্যাভেলেবল আছে সেটাকে কাজে লাগিয়ে হচ্ছে গিয়ে আমরা নিজেদের কতটুকু হচ্ছে গিয়ে উন্নতি করতে পারতেছি, কতটুকু আগে যেতে পারতেছি সেটাই। ধন্যবাদ ভাইকে। তো মানে দুটি কথা হচ্ছে এখান থেকে চলে আসে, একটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে এটা বলতেছেন, আবার হচ্ছে দাদা একটু আগে বলছিল বা আপনিও এর আগে বলছিলেন যে হচ্ছে আমাদের আরো একটু টেকনিক্যাল নলেজটাকে আরো ডেভেলপ করতে হবে। সাথে সাথে আপনি এটাও বললেন যে আমাদের অনেক নলেজেবল আমাদের ছেলেরা আছে বা আমাদের নলেজেবল অনেক ইঞ্জিনিয়ার আছে যারা হচ্ছে বিদেশে বিভিন্ন ভালো ভালো জায়গায় কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের ইচ্ছা শক্তি, তো আমি মনে করি যে আমাদের যথেষ্ট ইচ্ছা শক্তি আছে, এবং যদি যেহেতু আমাদের ছেলেরা বিদেশে ভালো ভালো জায়গায় কাজ করতেছে, গুগলে কাজ করতেছে, তার মানে আমরা যথেষ্ট স্কিলফুল। তো সেখানে হচ্ছে আমাদের পলিসি কি দায়ী না? এটা আমি হচ্ছে দুইজন গেস্টের কাছে প্রশ্ন এটা আমার, সেক্ষেত্রে পলিসিটা আমাদের কাছে দায়ী কিনা আপনারা দুইজনই উত্তর দিবেন। আমি আশা করি হচ্ছে 2 মিনিট করে আমরা দুইজনের কাছ থেকে উত্তরটা নিব। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু বলি বিষয়টাতে। আসলে পলিসিগত কখনো কোথাও কোনো কিছু লেখা থাকে না যে আমার এখানে একজন ফরেন ইঞ্জিনিয়ার লাগবে বা একজন, যেখানে পলিসি লেখা থাকে বা পলিসি চেয়েও আমাদের যেটা হয় সিচুয়েশনাল ডিমান্ড বেশি বাংলাদেশে। সিচুয়েশনাল ডিমান্ডে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফরেন ইঞ্জিনিয়াররা আমাদের এখানে বেশি আসে, এবং সিচুয়েশন ডিমান্ডটা ফুলফিল করতে ওদেরকেই বেশি পরিমাণে ইউজ করা হয়। এটা আসলে পলিসির দোষ না, এটা কালচারের দোষ। কালচারের দোষটা কেন? কারণ হলো আমাদের যখন আমরা একটা ফল্টে পড়ি বা যখন একটা ফল্ট অকার হয় যে কোনো অর্গানাইজেশনে, তখন ওই ফল্টটা অকারেন্সের ক্ষেত্রে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখা হয় যে প্রায়োরিটি বেস ম্যানেজমেন্ট চিন্তা করে যে ফলটা কত তাড়াতাড়ি সারানো যায়। যখন ফলটা সারানোর কথা আসে তখন তারা চিন্তা করে যে এই ফলটা কোথায় হয়েছিল, সেই অনুসারে কিন্তু তারা এক্সপার্টাইজ লোককে নিয়ে আসে এবং অ্যাসাইন করে। তো যেটা বাইরের দেশে আমাদের যে ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বুস্ট আপ, এটা আসলে বেশি দিন আগের না। এই গত 15-20 বছর ধরে আমাদের এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিং সাইডটা বুস্ট আপ করছে। তো বাইরের দেশে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইড অলরেডি বুস্ট আপ হয়ে আছে এবং তারা যথেষ্ট স্কিলফুল। এটা আমরা যতই অস্বীকার করার চেষ্টা করি বা স্বীকার করার চেষ্টা করি, তারা কিন্তু হ্যাঁ আমাদের থেকে অনেক বেশি স্কিলফুল লোকজন তাদের মধ্যে আছে। তো যখন ম্যানেজমেন্ট ফল্ট মিনিমাইজেশনের চিন্তা করে তখন কিন্তু তারা প্রথমেই তাদেরকে চিন্তা করে যে না, তা সে যেহেতু এক্সপার্টাইজ, তাকে আনলে আমার ফলটা তাড়াতাড়ি মিনিমাইজ হবে। তো এই ক্ষেত্রে এই চিন্তা ভাবনাটা পলিসিগত দিক না, এটা আসলে কালচারের দিক। এবং এই কালচারটা আমরা যত বেশি আমরা নিজেরাই চেঞ্জ করতে পারবো, আমরা তাদেরকে আসলে আমরা যারা আমাদের এমপ্লয়ার আছে, এমপ্লয়ারদেরকে, ওনারদেরকে আমরা যত বেশি কমফোর্ট দিতে পারবো যে না, হ্যাঁ এই প্রবলেম সলভিং মেন্টালিটিটা আমাদের সবচেয়ে বেশি
আছে এবং আমরা এটা আমাদের স্কিল দিয়ে আমরা আমাদের নলেজ দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। হ্যাঁ, এটা আমি জানি আমার আমার অর্গানাইজেশনের ক্ষেত্রে আমি ফিল করছি যে আমরা আমাদের প্রচুর পরিমাণে চাইনিজ দের সাথে কাজ করতে হয়। হ্যাঁ, দেখা যায় যে ওদের রেসপন্সের জন্য ওয়েট না করে আমাদের ছেলেরা নিজেরাই সলভ করে ফেলে। তো এরকম দুই একটা ঘটনা কি করে যে ওনারদেরকে একটা কমফোর্ট ফিল দেয় বা ম্যানেজমেন্টকে একটা কমফোর্ট ফিল করে। হ্যাঁ, তো ওই বিষয়টাকে একটু আগায় নিতে হবে আর কি। আসলে যখনই কোনো প্রবলেম হলো, ভয় না পেয়ে, হ্যাঁ, নিজে একটু চেষ্টা করা যে এটাকে সলভ করা যায় কিনা। হ্যাঁ, এই বিষয়টাই যদি আমি মনে হয় একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি, হ্যাঁ, ওনাররা তখন গুড ফিলিং করবে আশা করি, এবং ফরেনারদের প্রতি যেটা তাদের যে মুখাপেক্ষিটা সেটা আরো কমে আসবে। ধন্যবাদ দাদা। জামি ভাইয়া যদি বলতেন। দাদার সাথে একমত। আবার একটা বিষয় যদি লক্ষ্য করা হয়, এবার কোভিড-19 সিচুয়েশনে কিন্তু হচ্ছে গিয়ে মানে অনেকাংশে হচ্ছে গিয়ে বাইরের উপর যে ডিপেন্ডেন্সিটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে কমেছে। মানে আমি তুলনামূলকভাবে যেটা বলবো যে যেহেতু হচ্ছে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল এবং তারপরও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের দৈনন্দিন টেকনিক্যাল যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে এগিয়ে গিয়েছে। ডাক্তাররা তো অবশ্যই হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে সবার আগে ছিলেন, ইঞ্জিনিয়াররাও কিন্তু হচ্ছে গিয়ে পিছনে ছিলেন না, ইঞ্জিনিয়াররাও হচ্ছে গিয়ে ফ্রন্টলাইনার হিসেবেই কাজ করেছেন এবং বিভিন্ন টাফ যে ফল্ট হ্যান্ডলিং বা টেকনিক্যাল যে প্রবলেম গুলো ছিল এগুলোর ক্ষেত্রে আগে হয়তো কখনো আমাদের হচ্ছে গিয়ে বাইরের উপর একটা ডিপেন্ডেন্সি ছিল, সেটাও কিন্তু অনেক অর্গানাইজেশনে তাদের আমাদের দেশি যে রিসোর্স আছে, দেশি যে দক্ষ প্রকৌশলী বৃন্দ আছে তাদেরকে ব্যবহার করেই এবং তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করা হয়েছে। তো থিংস আর গেটিং চেঞ্জিং এবং হোপফুলি হচ্ছে গিয়ে চেঞ্জটা হচ্ছে গিয়ে আরো দ্রুত সামনে আসবে এবং রেজাল্ট গুলো হচ্ছে গিয়ে আমরা দ্রুত পাবো। থ্যাংক ইউ। আপনাদের এত জ্ঞান গল্প আলোচনার মধ্যে একটু আমরা ডিস্টার্ব করতেছি বারবার। হচ্ছে আমাদের আজকের যে টেকনিক্যাল ফল্টের জন্য আমরা প্রায় 20 মিনিট হচ্ছে আমরা পিছিয়ে গেলাম, নাইলে হয়তো বা আমাদের দর্শক আরো কিছু সুন্দর সুন্দর আলোচনা আপনাদের কাছ থেকে জানতে পারতো, শিখতে পারতো। তো এটা আমাদের আসলে কষ্ট। তো আমাদের যে এই ট্রেনিং প্রোগ্রাম সেলের যে উপদেষ্টা উনি একটা প্রশ্ন করেছিলেন কিছুক্ষণ আগে। তো প্রশ্নটা ছিল হচ্ছে যে এই বিআইইএ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এই ইঞ্জিনিয়ারদের জন্য একটি অ্যাসোসিয়েশন এবং যারা যারা নন গভর্নমেন্ট জব করে তাদের নিয়ে আসলে এই অর্গানাইজেশনটি কাজ করে যাচ্ছে, সংগঠনটি কাজ করে যাচ্ছে। তো আমাদের সম্পর্কে একটু ভবিষ্যৎ দিক নির্দেশনা যদি দিতেন দাদা। আচ্ছা, আমি মনে হয় খুব ফার্স্ট কয়েকজনের মধ্যে একজন। যখন এই অর্গানাইজেশনটা শুরু হয় এবং আমি কেশবের মাধ্যমেই জানতে পারি এই অর্গানাইজেশনের কথা, এবং তার বিভিন্ন পেজে তারা অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ। তো আমাদের আসলে আহ, এটা আসলে বলবো সত্যিকার অর্থে কিছু দুর্বলতা আছে আমাদের। যেটা ইঞ্জিনিয়ারিং যে অর্গানাইজেশন গুলো আছে তারা আসলে ওভাবে ইঞ্জিনিয়ারদের যে ডিমান্ড, হ্যাঁ, যে ইঞ্জিনিয়ারদের যে কি বলবো যে কিছু জিনিস আছে পলিসিগত ভাবে আসলে ফুলফিল করা উচিত, এই বিষয়গুলোর প্রতি আসলে তারা ওভাবে গুরুত্ব দিতে পারে নাই। তো সেক্ষেত্রে বিআই এর আমার তাদের যে অ্যাক্টিভনেস এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট একটা অর্গানাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে একটা অর্গানাইজেশন তখনই সাকসেসফুল হবে যখন আসলে ওই অর্গানাইজেশনের সাথে যুক্ত বা জড়িত যারা থাকবে, হ্যাঁ, তারা তাদের প্রফেশনালিজমকে, তাদের ক্যারিয়ারকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে অর্গানাইজেশনের একটা বিগ পার্ট হলো একটা অর্গানাইজেশনে যেমন অনেক এক্সপেরিয়েন্স লোক থাকে, যেমন কিছু মিড লেভেলের লোক থাকবে, কিছু ফ্রেশার থাকবে, হ্যাঁ, কিছু শিক্ষানবিশ থাকবে। তো ওই জায়গার কিছু সেশন, যেমন যারা এক্সপেরিয়েন্স লোক আছে তাদেরকে নিয়ে সবসময় সেশন করা, হ্যাঁ, যারা শিক্ষানবিশে সবচেয়ে ভালো ভালো পর্যায়ে শিক্ষক শিক্ষক লেভেলে আছে, যারা কর্পোরেট লেভেলে আছে, যারা ম্যানুফ্যাকচারিং লেভেলে আছে, প্রত্যেককে নিয়ে আসলে যে সেশন গুলো করা উচিত এবং সবাইকে কানেক্টেড রাখা উচিত। কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটার একটা সবচেয়ে এটা মজাদার দিক বলি আর কমপ্লেক্সিটি বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। হ্যাঁ, তো এই পরিবর্তনগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য সেশন অনেক বেশি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এবং যত বেশি পরিমাণে সেশন হবে তত বেশি পরিমাণে সবাই জানতে পারবে যে আমাদের কি করা উচিত, কোন ওয়েতে আগানো উচিত, কি কি জিনিসগুলো আমাদেরকে আমাদের গোলের দিকে আগায় নিয়ে যাবে। এগুলো সেশনের উপরে আসলে কোনো কিছুই হয় না। তো আমাদের যত বিগত যে যতগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ছিল সবারই এটা ব্যর্থতা ছিল। তো আমি আশা করি বিআইএ এই ব্যর্থতাটা কাটিয়ে উঠবে এবং যে সেশনটা তারা যেভাবে চালিয়ে যাচ্ছে এই ধরনের সেশন গুলো কন্টিনিউ রাখবে, এবং এই কন্টিনিউ রাখার মাধ্যমে বাকি যারা সদস্য থাকবে তারা অবশ্যই উপকৃত হবে। এবং আমি মনে করি তারা দিক নির্দেশনা পাবে সঠিকভাবে। কেউ শিক্ষানবিশ থাকুক, কেউ জবের জন্য সার্চ করুক, হ্যাঁ যারাই হোক বা যেভাবেই হোক, কেউ স্কিলকে ডেভেলপ করার জন্য হোক। তো এটা সেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি রিকোয়েস্ট করবো বিআই এর যারা নেতৃবৃন্দ আছে যে এই সেশন গুলোকে যারা যাতে কন্টিনিউ রাখে সবসময়। থ্যাংক ইউ দাদাকে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন, ডিপ্লোমা হোল্ডারদের নিয়ে যদি কিছু বলতেন স্যার, তাদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে করণীয় কি? জামি ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি এই প্রশ্নটি নিয়ে। ডিপ্লোমা হোল্ডার যারা আছেন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের জন্য আসলে আমরা তো গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারদের অনেক কথাবার্তা আমরা শুনি বা তাদের কিছুটা স্কোপ আছে, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেকটাই অবহেলিত। সেক্ষেত্রে হচ্ছে যে তারা তাদের ইয়াটা কিভাবে তাদের শুরু করতে পারে, তাদের দক্ষতাটা কিভাবে অর্জিত হতে পারে? আচ্ছা, আমি আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা হচ্ছে কি বিএসসি এই পার্সপেক্টিভে হচ্ছে কি বলবো না, আমি কমন করেই হচ্ছে কি বলছি। দক্ষতা অর্জন করতে চাইলে হচ্ছে গিয়ে মানে স্কিল ডেভেলপমেন্ট এবং নিজের কোন ঘাটতিগুলো আছে সেটা আইডেন্টিফাই করাটা জরুরি, এবং নিজের শক্তিশালী বা স্ট্রেংথ দিকটা কোনটা এবং নিজের কোন জায়গায় ল্যাকিংস গুলো আছে সেটা আইডেন্টিফাই করতে পারলে, এটা আমরা অনেকেই পারি না, আমরা নিজেরা অনেকেই পারি না যে হচ্ছে কি আমাদের ঘাটতিগুলো কোথায়। এটা যদি আইডেন্টিফাই করাটা যায় যে নিজেদের ঘাটতিগুলো কোথায়, তখন কিন্তু ওয়ে খুঁজে বের করা পসিবল যে আমার ঠিক আছে, আমার এই জায়গায় হচ্ছে কি ল্যাকিংস আছে, তাহলে এই জায়গাগুলো নিয়ে হচ্ছে কি আমরা কাজ করবো, আমি কাজ করব এই জায়গাগুলোতে হচ্ছে কি আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে কি ট্রাই করব। এবং এখন তো ইন্টারনেটের যুগে হচ্ছে গিয়ে রিসোর্স চারিদিকে অ্যাভেলেবল, যে কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে এবং জানা যাচ্ছে, শেখা যাচ্ছে যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা কোন কোন জায়গায় কি কি বিষয় নিয়ে হচ্ছে গিয়ে আমরা করতে পারি বা দক্ষতা অর্জন করতে পারি। সো আমার কাছে সাজেশন হচ্ছে গিয়ে নিজের ল্যাকিংসটা কোথায় আছে সেটা জানাটা ইম্পর্টেন্ট সবার আগে। থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে আমাদের অনুষ্ঠানের। ছোট ছোট কয়েকটা প্রশ্ন আর কি করব, যেটা হচ্ছে খুব অল্প অল্প কথায় আমাদের উত্তর দেবেন, যাতে হচ্ছে আমাদের দর্শকরা হচ্ছে খুব ইজিলি বুঝতে পারে, যেহেতু আমরা কেরিয়ার বিল্ড আপ নিয়ে আজকে কথা বলতেছি, আমরা গোল নিয়ে কথা বলতেছি। তো সেক্ষেত্রে এটা আমাদের দর্শকদের খুবই ভালো হবে, তারা বুঝতে পারবে। কারণ অনেক দর্শক হচ্ছে আমাদের অনেকগুলো আলোচনা, আমরা যদি হচ্ছে ইউটিউব খুলি, আমরা হাজার হাজার হচ্ছে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে দক্ষতা বৃদ্ধি করতে হয়, এই টাইপসের হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে সেশন পাই, আমরা বিভিন্ন লেসন পাই, বিভিন্ন ট্রেনিং পাই। বাট হচ্ছে কেন যেন তারপরও আমাদের ইঞ্জিনিয়াররা পিছিয়ে থাকে, আমাদের ভাইয়েরা পিছিয়ে থাকে, যারা হোক তারা ফ্রেশার হোক অভিজ্ঞ বা হচ্ছে কিছুদিন জব করতেছে এরকমের, সেমি অভিজ্ঞ বলতে পারি আমরা, সেরকমের কিছু জায়গা থাকে যে তারা আসলে ওই জায়গাগুলোতে বারবার হচ্ছে ফোকাসড, এত কিছু থাকার পরেও কেন যেন সমস্যাগুলো থেকেই যাচ্ছে আমাদের। এই সমস্যাগুলো থাকার আসলে মূল কারণ আপনি কি বলে মনে করেন দাদা? আপনার কাছে প্রশ্ন করতেছি আমি, এটা আসলে কি আমাদের গোলের আচ্ছা, প্রবলেম, নাকি হচ্ছে আমাদের সাবজেক্টের কোনো প্রবলেম, সাবজেক্ট চুজের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা আমাদের, যখন আমরা আসলে ভর্তি হতে চাই কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং? আচ্ছা, আমার ক্ষেত্রে মনে হয় আমি সবচেয়ে বেশি ইন্টারভিউ ফেস করছি, প্রায় মনে হয় 1000 লোকের উপরে। তো আমার মানে খুব স্পেসিফিক এক্সপেরিয়েন্স হলো ইন্টারভিউ নিয়ে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউটা রেফারেন্স নির্ভর থাকে, এক। আর 2 নাম্বার হলো আমরা সবসময় রেফারেন্সকে অনেক শক্তিশালী মনে করি। তো এই বিষয়টাতে আমাদের সবচেয়ে, আমি বললাম আগেই যে আমাদের দুর্বলতার জায়গা, আমাদের অনেক ছেলে আছে যারা ইন্টারভিউ বোর্ডে কোনো প্রিপারেশন ছাড়াই আসে। আমরা যখন একটা ইন্টারভিউ বোর্ডে যাব, আমার সবচেয়ে প্রথম যে আসলে কোম্পানি কিরকম, কোম্পানির কাজ কিরকম, হ্যাঁ,
আসলে কোম্পানিটা কিভাবে রান হয়। হ্যাঁ, যদি এটা ম্যানুফ্যাকচারিং হয় তাহলে ম্যানুফ্যাকচারিং এর উপরে আমি কয়েকটা ভিডিও দেখবো। তুমি যেটা বললা যে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, কি প্রশ্ন করবো, আমার কোনো কিছু দেখার দরকার নেই। একটা ইন্টারভিউ যখন কল করা হয়, প্রথমে যেটা দেখা হবে যে আসলে কোন কোম্পানিতে আমি কাজ করতে যাচ্ছি, ওই কোম্পানির সম্বন্ধে আমি কতটুকু জানি। হ্যাঁ, এবং ওই কোম্পানিতে কি কি কাজ হয়, আমি যে স্পেকটাতে বা আমি যে স্কোপটাতে ইন্টারভিউ দিতে যাব সেটাতে আসলে কি কি কাজ হয়। তো এই জিনিসটাই যদি, এই সিম্পল জিনিসটাই যদি মানে সবাই জেনে যায়, তার ইন্টারভিউটা আসলে অনেক কনফিডেন্ট হয়ে যায়। কিন্তু যখনই একটা ছেলে বা মেয়ে গিয়ে যখন একটা ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ, কোম্পানির রেসপেক্ট সম্বন্ধে কিছু বলতে পারে না বা কি কাজ করি তাও সম্বন্ধে কিছু বলতে পারে না, তখন এটা আসলে তাকে অনেক নেগেটিভ দিকে ফেলে দেয়। এবং আমি সবাইকে মানে এটার মাধ্যমে সবাইকে আমি এটা জানানোর চেষ্টা করব বা রিকোয়েস্ট করব যে যে কোনো ইন্টারভিউতে যাওয়ার সময় আমরা যাতে একটু ব্যাকগ্রাউন্ড চেক করে যাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেক করে একটু নলেজটাকেও যাতে গ্যাদার করে যায়। এক্ষেত্রে এটা সবার জন্য, আমরা বলতে হবে না যে সব সময় আমাকে টেকনিক্যাল কোশ্চেন করবে। ইন্টারভিউ বোর্ডে আসলে অত টেকনিক্যাল কোশ্চেন কেউ করে না, কখনোই করে না। হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে মার্কস 20 থেকে 30% মার্কস জাস্ট টেকনিক্যালের জন্য শেয়ার হয়। বাকি সবকিছুই কিন্তু আসলে ছেলেটা কতটা, মেয়েটা কতটা এনথুজিয়াস্টিক কাজ নিয়ে, হ্যাঁ, বা কতটুকু আগ্রহ আছে তার, এগুলোই কিন্তু জাজ করা হয় বেশি। তো ওই জায়গাটাতেই বেশিরভাগ সময় ছেলেপেলেরা পিছিয়ে থাকে, আমার কাছে যেটা মনে হয় আর কি। আর আমাদের সাবজেক্টটা কতটা ম্যাটার করে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট আমার কাছে মনে হয় না সাবজেক্ট খুব বেশি পরিমাণে ম্যাটার করে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে ইলেকট্রনিক্স সাইডে যখন বেশিরভাগ যখন কাজ করতে আসে সবাই বলে যে না আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, হ্যাঁ, বা অনেকে দেখা যায় কম্পিউটার সায়েন্স থেকেও পড়ে আসে। হ্যাঁ, তো সবার প্রথম আমি যেটা বললাম যে জবের স্কোপটা আসলে নির্ভর করে যেমন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এ কিন্তু খুব কয়েকটা বেসিক পয়েন্ট কাজ করে। আবার ভাইদের ক্ষেত্রে যেমন টেলিকমিউনিকেশনে কিন্তু কয়েকটা খুব বেসিক পয়েন্ট কাজ করে। এই বেসিক পয়েন্ট গুলো কিন্তু খুব সহজে গুগল সার্চ করলে বা ইউটিউব সার্চ করলে পাওয়া যায় যে আসলে একটা টেলিকমিউনিকেশন সেক্টর কিভাবে কাজ করে, একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর কিভাবে কাজ করে। এটা এটা আসলে অনেক বেশি পরিমাণে জানা ইম্পর্টেন্ট সাবজেক্টের রিলেভেন্টের চেয়ে। এবং এটাই ইন্টারভিউতে সবচেয়ে বেশি পরিমাণে দেখা হয় যে ও আসলে কতটুকু নলেজ গ্যাদার করে আসছে। ইটস নট যে সে তার সাবজেক্টের উপরে কতটুকু দক্ষতা রাখে। ইঞ্জিনিয়ার সত্যজিৎ এটার উপরে একটা কোশ্চেন করেছেন যে যে সাবজেক্টে নিয়োগ নেই তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনাদের কাছে আরেকটা কোশ্চেন চলে আসছে যে আসলে আমাদের কিছু সাবজেক্ট আছে, ডিপ্লোমাতে বলি, বিএসসি তে বলি, কিছু সাবজেক্ট আছে যেটার কোনো আসলে নিয়োগ ওইভাবে আমরা পেপার পত্রিকাতে পাই না, বা হচ্ছে বিডি জবসে পাই না, যেখানে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে জব সাইট, সেখানে আমরা পাই না। তো সেক্ষেত্রে কিছু বলেন, আচ্ছা, সেটা আমরা কি আমার করতে এই পারি? আমার এক্ষেত্রে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি আগেও শেয়ার করছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি বা যেটাই বলি, ডিপ্লোমা বলি, বিএসসি বলি, হ্যাঁ, আমাদের কিন্তু মানে পুঁথিগত বিদ্যা এক ধরনের বিষয় আর প্র্যাকটিক্যাল নলেজ আরেক ধরনের বিষয়। হ্যাঁ, আমাদের যদি কেউ চিন্তা করে কখনো যে না আমি ম্যানুফ্যাকচারিং সাইডে কাজ করবো, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমি প্রথম প্রথম যখন প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতাম তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত আমার স্কিলের সাথে ওভাবে কোনো কিছু মিলতো না আর কি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে প্রজেক্ট ম্যানেজমেন্টে বিশেষ করে সাপ্লাই চেইন কাজ অনেক বেশি থাকে। তো সেখানে কিন্তু আমি জবটা ছেড়ে দিয়ে পিওর টেকনিক্যাল লাইনের জন্য আমি ওয়ালটন আর&ডি তে জয়েন করেছিলাম। তো আমার এটা এটা হয়তো বা আমার লাকের সাথে মিলে গেছে যে আমি জবটা পেয়ে গেছি। বাট যার ক্ষেত্রে লাকের সাথে মিলবে না, যে কাজ করতে চাইবে ম্যানুফ্যাকচারিং, তাকে কি করতে হবে, তাকে বিভিন্ন শর্ট কোর্স গুলোতে অ্যালাইন হতে হবে। হ্যাঁ, তাকে নিজেকে ডেভেলপ করতে হবে যে না আমি যেমন ধরেন আমি খুব স্পেসিফিক উদাহরণ বলি, যেমন ধরেন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউআরপি বলে একটা সাবজেক্ট আছে যেটা আরবানাইজেশন এন্ড প্ল্যানিং। বাংলাদেশে কোথাও গেলে কিন্তু আরবানাইজেশন এন্ড প্ল্যানিং এর জব সার্কুলার কোথাও ইউআরপি বলে পাবেন না। বাট একটা ইউআরপির ছেলে যদি বলে যে না আমাকে বাংলাদেশের জব সেক্টরে টিকে থাকতে হবে, সে কিন্তু অটোকেটেড ডিজাইন শিখবে। আমি একটা মানে সিম্পল উদাহরণ হিসেবে বললাম, একটা অটোকেটেড ডিজাইন কিন্তু আহ, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য যেমন ইম্পর্টেন্ট, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য যেমন ইম্পর্টেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ইম্পর্টেন্ট, ইউআরপির জন্য কিন্তু ইম্পর্টেন্ট না হলেও সে কিন্তু যখন এক্সপেরিয়েন্সটা, এই নলেজটা যখন গ্যাদার করবে, এটা কিন্তু জব সেক্টরে তাকে হিউজ পরিমাণ একটা অ্যাডভান্টেজে নিয়ে দেবে। এই জিনিসগুলো হলো পিক করা যে আমি যেহেতু আমার সাবজেক্টটা জব রিলেভেন্ট না বা ওভাবে জব রিলেভেন্ট
কি কি বিষয় আছে যেগুলো করলে আমি জবে প্রেফার পাবো, ওই পয়েন্টগুলোকে সিগনিফাই করতে হবে এবং ওই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ দাদাকে। তো আমি আবার ফিরে যাচ্ছি হচ্ছে ভাইয়ের কাছে। আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের ১ ঘন্টার বেশি হয়ে গেছে অনুষ্ঠান। আপনাদেরকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং বিআই এর পরিবারের সকল ইঞ্জিনিয়ারদের তরফ থেকে আপনাদের অভিনন্দন। কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। ইঞ্জিনিয়ারদেরকে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়, এ থেকে পরিত্রাণ পেতে আমাদের কি করণীয়? আমি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া যদি এই প্রশ্নটার উত্তর দিতেন আমাদের। দর্শক প্রশ্ন এটা। আচ্ছা, প্রশ্নটা যেটা বলছি, ইঞ্জিনিয়ারদের টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই নিয়োগের ক্ষেত্রে আমার বলা থাকবে যে নিয়োগটা আসলে কি হিসাবে চাওয়া হয়েছিল, যে টেকনিশিয়ান হিসাবে নিয়োগ চাওয়া হয়েছিল না ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ চাওয়া হয়েছিল। যদি টেকনিশিয়ান হিসাবে নিয়োগ চাওয়া হয় তাহলে হচ্ছে কি তার কাজের ক্ষেত্র বা জব রেসপন্সিবিলিটি কিরকম ছিল নাকি, কারণ টেকনিশিয়ান ওয়ার্ডটাকে আমাদের দেশে হচ্ছে কি আমরা আসলে একটা লিমিটেড গণ্ডির মধ্যে নিয়ে আসছি, বাট এটাকে যদি হচ্ছে কি আমি বাইরের দেশের সাথে কম্পেয়ার করি, সেটা ব্রডার এন্ডে, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে টেকনিশিয়ান একটা বড় টার্ম, এবং যে কেউ চাইলেই হচ্ছে টেকনিশিয়ান হতে পারে। আর হচ্ছে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেশন লাগে, সব সার্টিফিকেশনই লাগে। তো আমাদের দেশে কটেক্সে চিন্তা করলে যে যখন যে সার্কুলারটা হচ্ছে, সার্কুলারটা কিসের উপর চাওয়া হয়েছে, এটা জব ডিসক্রিপশনটা কিরকম, সেটা আমি দাদার সাথে কিছু কথায় একমত। যেমন যারা ইন্টারভিউ গ্রাউন্ডে যায় অনেক সময় স্টাডি করে যায় না, যে ব্যাকগ্রাউন্ডটা চেক করে যায় না। অনেক সময় এমন আছে তারা জব রেসপন্সিবিলিটিও ঠিক মতো দেখে যায় না। যদি জিজ্ঞেস করা হয় যে এখানটায় কাজের ইয়েতে মানে আপনি কি রেসপন্সিবিলিটিটা জানেন, তখন ঠিক মতো ঠিক উত্তরটা ঠিক দিতে পারে না। তো এই কনফিউশনটা তো আসলে সে তখনই পড়া লাগে যখন হচ্ছে গিয়ে আমি জব ডেসক্রিপশন বা রেসপন্সিবিলিটি না জেনে হচ্ছে গিয়ে কোনো জায়গায় হচ্ছে গিয়ে জয়েন করতে যাচ্ছি, তখন এই কনফিউশনটা আসলে হচ্ছে। ধন্যবাদ। ভাইয়ের কাছে আমি আরেকটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আমাদের যখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে, আমি বারবারই ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে আমাদের হয়তো প্রজেক্ট করতে হয় অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ট্রেনিং করতে হয়। তো এই ট্রেনিংটা হচ্ছে আমাদের আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের গোল সেটে এই ট্রেনিংটা প্রভাব ফেলে কিনা? অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে আমাদের যারা হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন লেভেলে হচ্ছে গিয়ে পড়াশোনা করে তাদের জন্য হচ্ছে গিয়ে ফার্স্ট অপরচুনিটি টু মানে বাইরের ওয়ার্ল্ডটা কি আছে এবং জব সেক্টরটা আসলে কিরকম সেটার সাথে হালকাভাবে হলেও পরিচিতি হওয়া। একই সাথে এমপ্লয়িরা কিন্তু আরেকটা সেক্টরও দেখে যে ওই স্টুডেন্ট যে হচ্ছে গ্রাজুয়েশন লাইফে ছিল, সে পড়াশোনা ছাড়া এক্সট্রা কোন অ্যাক্টিভিটির সাথে মানে কন্টাক্ট ছিল, সেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হতে পারে, সেটা সাংগঠনিক অ্যাক্টিভিটি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ক্লাব অ্যাক্টিভিটি হতে পারে। এগুলা কিন্তু আসলে ম্যাটার করে যে তার এঙ্গেজমেন্ট হওয়ার হচ্ছে গিয়ে স্ট্রেং কতটুকু, সে কতটুকু হচ্ছে গিয়ে টিমের সাথে কোপ আপ করে চলতে পারে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে গিয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে ধারণা নিয়ে নেয় একটা। সো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা যেরকম ইম্পর্টেন্ট, একই সাথে আমি মনে করি যে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকাটাও হচ্ছে কি ইম্পর্টেন্ট। এটা আসলে আমাদের মেন্টাল যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটা হচ্ছে অনেক ব্রড করে। ধন্যবাদ ভাইয়াকে। দাদার কাছে আবার একটু ফিরে যাচ্ছি আমরা। তো সেটা হচ্ছে শেষের দিকেই আমরা অনুষ্ঠানের 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। একদম অল্প কথায় আমরা হচ্ছে উত্তরটা নিব। যে আমাদের করোনাকালীন সময়ে আমাদের অনেক ইঞ্জিনিয়ার বেকার হয়ে গেছেন বা হচ্ছে এখন হচ্ছে আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা হচ্ছে সদ্য পাস করার পরে তারা জব পাচ্ছে না, যেহেতু আমাদের জব মার্কেটটা হচ্ছে এখন একটু ড্রপ ডাউন অবস্থায় আছে। সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? কারণ আপনার অনেক দিনের জব এক্সপিরিয়েন্স, অনেকগুলো কোম্পানিতে আপনি জব করেছেন, 2-3টা কোম্পানির কথা বলেছেন। তো সেক্ষেত্রে তাদের কিভাবে আমরা হেল্প করতে পারি বা আমাদের দিক থেকে তাদের জন্য কি কি দিক নির্দেশনা থাকবে? আচ্ছা, এটা খুবই দুঃখজনক বিষয় ছিল আমাদের জন্য।
করোনাকালীন সময়ে আমরা প্রচুর জব হারিয়েছি। তো এইটার সবচেয়ে মানে বড় পয়েন্ট হলো আমরা এই পরিস্থিতি কিন্তু কাটায় উঠছি আস্তে আস্তে, এবং আহ, এই পরিস্থিতি অনেকটুকু সামাল দেওয়া হয়ে গেছে আমি যতটুকু দেখেছি, কারণ বেশিরভাগ জব সেক্টর পুরোপুরি খুলে দেওয়া হয়েছে কয়েকটা বাদে। হ্যাঁ, তো এইখানে আমাদের সবসময় একটা কনজারভেটিভনেস কাজ করবে, যেটা হলো হয়তোবা যে আমি একটা ভালো পজিশনে ছিলাম, হ্যাঁ ওই পজিশনের জব পোস্ট হয়তোবা অ্যাভেলেবেল হবে না এত তাড়াতাড়ি, হ্যাঁ ওটা হয়তোবা হতে আর একটু সময় লাগবে। তো এখানে আমি যেটা সবসময় মনে করি, বেকার হয়ে বসে থাকার চেয়ে নিজের এক্সপেরিয়েন্সটাকে আরেকটু হাই করা, এটা কিছু যদি আমার কম্প্রোমাইজ করে হলেও যদি কোনো সেক্টরে ঢুকে যাওয়া যায় এবং নিজেকে যদি কাজের সাথে এঙ্গেজ রাখা যায়, আমি সবাইকে সাজেস্ট করব যাতে এঙ্গেজ রাখে। কারণ হলো কি, দিন শেষে এক্সপেরিয়েন্স একটা বিগ থিং, সেটা যে কোনো অর্গানাইজেশন, যে কোনো পোস্ট, হ্যাঁ হোক সেটা টেকনিশিয়ান লেভেল, হোক সেটা ইঞ্জিনিয়ারিং লেভেল, যেটা লেভেলই হোক, এই এই যে কোনো কোনো কাজকে ছোট করে না দেখে এক্সপেরিয়েন্সটাকে গ্যাদার করি। তাহলে হবে কি যে আমি ইনস্ট্যান্ট, হ্যাঁ, এবং এবং আমার রিলেভেন্ট জবটাকে আমি সার্চ করি। হ্যাঁ, আমি হয়তোবা আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনের জবটাকে সার্চ করি। এটা ইনিশিয়ালি হয়তোবা আমরা পাবো না, ইনিশিয়ালি হয়তোবা আমাদের একটু কষ্ট হবে, তারপরে আমি বলবো বসে না থেকে যে কোনো না একটা জব সাইটে জয়েন করা এবং নিজের স্কিলটাকে ফ্লারিশ করা। হ্যাঁ, না হলে হবে কি যে অনেকদিন ধরে বসে থাকলে, হ্যাঁ তাহলে কিন্তু এটাও কিন্তু একটা ব্যাড সাইড হিসেবে যে কোনো ইন্টারভিউতে দেখবে যে আপনি তো অনেকদিন ধরে বসেছিলেন, আপনি কেন কিছু করেননি। এটা কিন্তু খুব ব্যাড সাইড হিসেবে ইন্ডিকেট করবে। তো আমি বলবো কাউকে বসে না থেকে, যার হাতে যেভাবে সুযোগ থাকবে কোথাও না কোথাও জয়েন করে ফেলা, স্যালারি কম্প্রোমাইজ হোক, বেনিফিট কম্প্রোমাইজ হোক, কিছুটা হলো হ্যাঁ জয়েন করা, এবং রিলেভেন্ট আমি যে চাকরিটা খুঁজছি বা যে চাকরিটা আমি পাওয়ার আশা করছি ওটাকে সার্চিং এ রাখা, বসে না থেকে একটা জবের মাধ্যমে ওটাকে সার্চিং এ রাখা, এটার জন্য আমি সাজেস্ট করবো। থ্যাংক ইউ দাদা। ভাইয়ের কাছে একটা প্রশ্ন আসছে, জামি ভাইয়ের কাছে স্পেশালি এটা করা হয়েছে, বাংলাদেশে রিসার্চ ফ্যাকাল্টি নিয়ে কিছু বলেন প্লিজ, কিভাবে আমরা ইমপ্রুভ করব। আসলে রিসার্চ রিসার্চ ফ্যাসিলিটি ফ্যাসিলিটির, ভাই, এটা নিয়ে রিসার্চ যেটা ফ্যাসিলিটি, রাইট, হ্যাঁ। এটা রিসার্চ ফ্যাসিলিটির যে বিষয়টা, আহ, এটা নিয়ে আসলে হচ্ছে কি আমি নিজেও যে হচ্ছে গিয়ে রিসার্চ লেভেলের কোনো স্টুডেন্ট ছিলাম বা কোনো কিছু রিসার্চ করেছি সেটা না, কিন্তু আমার কাছে আহ, কাজের ক্ষেত্রে রিসার্চের মিনিংটা হচ্ছে যে আমরা যে কাজটা করছি বা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজ সম্পর্কে হচ্ছে গিয়ে কতটুকু হচ্ছে গিয়ে আমরা স্টাডি করলাম। যে সাপোজ হচ্ছে গিয়ে আমাকে হয়তো একটা প্রজেক্ট দেওয়া হলো যে এই কাজটা হচ্ছে গিয়ে আমাদের এই টাইম লাইনের মধ্যে তুলতে হবে, তো তার মানে হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমার একটা ধারণা থাকা লাগবে যে এটা করতে গেলে হচ্ছে গিয়ে আমার কাদের সাথে ইনভলভমেন্ট হওয়া লাগবে, কাদের সাথে হচ্ছে গিয়ে আমার কমিউনিকেশন করা লাগবে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে আমার যেমন গ্রাউন্ড স্টাডি করতে হবে, একই সাথে হচ্ছে গিয়ে যে কাজটা আমি তুলবো সে কাজের হচ্ছে গিয়ে টেকনিক্যাল স্পেসিফিকেশন বা টেকনিক্যাল হচ্ছে গিয়ে রিস্কি বা হচ্ছে গিয়ে রিস্ক মিটিগেশনে কি কি প্ল্যান আছে এগুলো নিয়ে হচ্ছে গিয়ে স্টাডি করতে হবে। আর গ্রাজুয়েশন লেভেলে রিসার্চের কথা যদি মিনিং করা হয়ে থাকে তাহলে গ্রাজুয়েশন লেভেলে রিসার্চের জন্য হচ্ছে গিয়ে মানে যারা হচ্ছে গিয়ে ব্যবসাটাতে আগ্রহী এবং রিসার্চ করতে চায় তারা কিন্তু হচ্ছে গিয়ে তাদের জায়গা খুঁজে নিচ্ছে, শুধুমাত্র দেশে না, তারা দেশের বাইরেও যাচ্ছে। হ্যাঁ, যদি বাংলাদেশের ভার্সিটি গুলোর ক্ষেত্রে বলি যে রিসার্চের ফিল্ড কতটুকু, রিসার্চের ফিল্ডটুকু তো হচ্ছে এটা লিমিটেড, এটা লিমিটেড গন্ডির মধ্যে আছে, বা হাতে গোনা এখন যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা বলা হয় তো হাতে গোনা আমাদের কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতেই হয়তো ফ্যাসিলিটি ভাবে নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আসলে যারা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ বা অথরিটি যারা আছেন তাদের উদ্যোগ নিতে হবে, একই সাথে কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে, কারণ বাইরের দেশগুলোতে যদি চিন্তা করা হয় রিসার্চ ফিল্ডে বড় বড় যে ইনভেস্টমেন্ট গুলা সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে বড় বড় জায়ান্ট কোম্পানি গুলা করছে, এবং করছে তাদের প্রয়োজনই যে নতুন টেকনোলজি নিয়ে আসার জন্য, নতুন হচ্ছে গিয়ে কোনো সিস্টেম ডেভেলপ করার জন্য। তো আমাদের দেশে হচ্ছে গিয়ে যখন কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ফিলিংসটা আসবে যে ঠিক আছে নতুন টেকনোলজি বা ইয়েটা আমরা হচ্ছে গিয়ে দেশের মধ্যে থেকেই নিয়ে আসতেছি, তখনও কিন্তু হচ্ছে গিয়ে তারা ফান্ডিং করবে, এই ফান্ডিং গুলা করবে হচ্ছে গিয়ে ভার্সিটি গুলাতেই। সো এখানটা আসলে একটা সমন্বয়তার ব্যাপার আছে, মানে কোম্পানিগুলোর সাথে হচ্ছে গিয়ে সরকারের যেমন আছে ভার্সিটি অথরিটি সবারই একটা সমন্বয়তার প্রয়োজন আছে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন, সাদ বিন ফারুক, ইফরাত জামিল স্যারকে দেখতে দেখে খুব ভালো লাগছে, সালাম স্যার আপনাকে সালাম জানিয়েছেন ভাইয়া।
নুরজামান পাবেল ভাইয়া লিখেছেন এ লট অফ থ্যাঙ্কস ফর আওয়ার অনারেবল গেস্ট। আপনাকেও ধন্যবাদ নুরজামান পাবেল ভাই। জহিরুল ইসলাম জিয়া হচ্ছে আমাদের মধ্যে কমেন্ট করেছেন। বেনজির আহমেদ, তৌহিদুল ইসলাম তুষার কমেন্ট করেছেন। আশিকুর রহমান আশিক ভাই আমাদের বলেছেন যে পরের প্রোগ্রাম দেখার জন্য সবাই আমন্ত্রিত। ভাই আমাদের এই ইসের অ্যাডভাইজার ট্রেনিং প্রোগ্রাম সেলের। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দর্শকবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের অনুষ্ঠান দেখার জন্য। তহিদুল ইসলাম তুষার হচ্ছে আমাদের মধ্যে কমেন্ট করেছেন সাদ বিন ফারুক। সৌরভ চন্দ্র শীল প্রোগ্রাম করে আমাদের মধ্যে কমেন্ট করেছেন আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা হাজির হব আপনাদের মাঝে। অবশ্যই আমরা আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। তো দর্শক বিন্দু, আমরা অনেক ক্ষণ আলোচনা করেছি। আমরা যা শিখতে পেরেছি আজকের আলোচনায় সে হচ্ছে যে আমাদের নতুন ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের অতিথিবৃন্দ বলেছেন যে টেকনিক্যাল স্কিল আমাদেরকে আরো বাড়াতে হবে, নিজের কনফিডেন্সকে আরো গ্রো আপ করতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। যে কোনো একটা গোল বলি, মাইন্ড সেট আপ বলি, যে কোনো কাজের জন্য আমার একটা প্রচন্ড পরিমাণ ইচ্ছা শক্তি থাকতে হবে। আমরা যারা বেকার আছি বা যারা হচ্ছে এখন জবলেস অবস্থায় আছি, যারা করোনাকালীন হোক অথবা ফ্রেশার হোক, তাদেরকে যে কোনো অর্গানাইজেশনে ইংগেজ থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন ট্রেনিং এর কথা বলা হয়েছে। যখন আমরা স্টাডিরত অবস্থায় থাকি তখন আপনারা বিভিন্ন ধরনের ট্রেনিং করতে পারেন, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারেন। তো আপনারা এই বিষয়গুলোকে যদি ফলো আপ করেন তাহলে অবশ্যই হচ্ছে আপনারা নির্দিষ্ট গোল সেট করতে পারবেন, আপনারা মাইন্ডসেট করতে পারবেন এবং হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনারা আমাদের অনুষ্ঠানের দেখার জন্য সকলকে হচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন কিন্তু সবসময় আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছে, আপনাদের টেকনিক্যাল স্কিলকে বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। কারণ আমাদের দেশে হচ্ছে অবস্থাটা এমন হয়ে গেছে, যেগুলো সরকারি অর্গানাইজেশন, যেগুলো ইউনিভার্সিটি বলি, ইনস্টিটিউশন বলি, সেগুলোতে হচ্ছে ল্যাব আছে বাট ল্যাবের প্রয়োগ নেই। হয়তো আমাদের যারা অতিথি আছেন আমার সাথে কিছুটা হলেও একমত হবেন যে আমাদের ল্যাব আছে, ল্যাবের প্রয়োগ নেই। আবার হচ্ছে যেগুলো প্রাইভেট অর্গানাইজেশন আছেন সেখানে হচ্ছে ঠিকঠাক ভাবে হচ্ছে ল্যাবই নেই। আমাদের প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে ল্যাব নেই, যেমন প্রাইভেট ভার্সিটি বলি, প্রাইভেট ইনস্টিটিউশন বলি, সেগুলোতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভালো ল্যাব নেই, ল্যাব থাকলেও নামমাত্র ল্যাব আছে। তো এই জন্য আমার মনে হয় যে আমাদের ইঞ্জিনিয়াররা এতটা দক্ষ হয় না। সরকারি ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে ল্যাব আছে, যন্ত্রপাতি আছে, কিন্তু সেগুলোর প্রয়োগ নেই। সেখানে টেকনিক্যাল ক্লাস যেটা হচ্ছে আমাদের ব্যবহারিক ক্লাস যেটা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আমরা কিছু পিছানো টেকনোলজি নিয়ে আমরা আসলে এখনো পড়ে আছি। আমরা আমাদের এখনো ভার্সিটি গুলোতে, ইনস্টিটিউশন গুলোতে 8085 নামক আইসিও পড়ানো হয়, আপনারা নিশ্চয়ই জানেন না, যেটা হচ্ছে এখন এটার কোনো কাজই নেই, কার্যকারিতা একদম নেই। সেখানে হচ্ছে আমরা আমাদের এই বিষয়গুলোকে হচ্ছে আমাদের মনে হয় প্রাধান্য দেওয়া উচিত, অর্থাৎ শিক্ষাক্রমের মধ্যে আরো একটু আধুনিকায়ন করা উচিত। তাহলে আমাদের ইঞ্জিনিয়াররা আরো বেশি ডেভেলপ হবে, তারা ভবিষ্যতের দিকে আরো এক্সপার্টাইজ হয়ে অর্গানাইজেশন থেকে যে কোনো যে ইউনিভার্সিটি বলি, ইনস্টিটিউশন বলি, সেগুলো থেকে বের হতে পারবে। এবং এই কাজগুলোকে আমাদের ইঞ্জিনিয়ারদের দক্ষতা, যেহেতু তারা হচ্ছে পিছিয়ে আছে আমাদের শিক্ষা ক্ষেত্র থেকে, তাই আমরা দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সর্বাত্মক প্রচেষ্টা এবং কাজ করে যাচ্ছে সবসময়। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আপনাদের সাথে সবসময় সংযুক্ত থাকার ট্রাই করতেছি। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আপনারা যদি আমাদের সাথে প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান দেখেন, আমাদের কিছুদিন পরে হচ্ছে আমাদের ট্রেনিং একদম ফিজিক্যালি আমাদের ট্রেনিং সেন্টার চালু হতে যাচ্ছে। তো আমরা সেখানে আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাব সবসময়। আমরা বিষয়ভিত্তিক কিছু ট্রেনিং লাইভে নিয়ে আসবো, আপনারা সবসময় আমাদের সাথে যুক্ত থেকে সেগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও যেই ছোট ছোট অন্যান্য যেগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখান থেকে আপনারা দক্ষতা চাইলে বাড়াতে পারেন এবং আপনারা অবশ্যই আপনাদের কনফিডেন্স রাখবেন। আমরা মনে করি আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যথেষ্ট পরিমাণ হচ্ছে তাদের নলেজ আছে, তাদের যথেষ্ট পরিমাণ তারা মেধাবী, শুধু হচ্ছে আমরা মেধার ইউটিলাইজটা সঠিকভাবে হয়তো বা করতে পারতেছি না।
তো সেই ক্ষেত্রে সেই দিক নির্দেশনাগুলোই কিন্তু আমরা দিচ্ছি, আমাদের মেসেজগুলো কিন্তু সেই দিক নির্দেশনাগুলো যাচ্ছে, এবং আমাদের যারা অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সাথে আসেন, তারা কিন্তু সবসময় এই কথাগুলো বলেন। এবং আজকেও আপনারা দর্শক বুঝতে পারছেন যে আসলে দুইজন বক্তাই আমাদের সাথে, দুইজন অতিথি কিন্তু একটা বিষয় সহমত যে আমাদের ইঞ্জিনিয়াররা বাইরে কাজ করতেছেন, আমাদের ইঞ্জিনিয়াররা ভালো ভালো পজিশনে, ভালো ভালো কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে বড় বড় পজিশনে কাজ করতেছেন। তাহলে আমাদের কিন্তু হচ্ছে মেধার কোনো ঘাটতি নেই, তার মানে আমরা যথেষ্ট পরিমাণ মেধা আছে আমাদের, বাট সেটার ইউটিলাইজেশন আমাদের সঠিকভাবে হচ্ছে না। আমরা আমাদের শিক্ষাঙ্গন থেকে হয়তো বা কিছুটা জায়গায় আমরা অনেকে মনে করি যে হচ্ছে আমাদের সাবজেক্ট মনে হয় খুব বড় ম্যাটার করে, যে আমরা কোন সাবজেক্টটা পড়লাম, আমি মেকানিক্যালে পড়লে মনে হয় মেবি ভালো হতো, আমি ট্রিপলের স্টুডেন্ট, এটা মনে হয় খুব বেশি হচ্ছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, অথবা আমি যদি প্রোগ্রামিং করতাম বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তাম তাহলে মনে হয় আরেকটু বেশি বেটার হতো। এই চিন্তাগুলোকে আসলে আমাদের করা যাবে না। আমরা যেই সাবজেক্টেই পড়ছি সেই সাবজেক্ট নিয়ে যদি আমরা দক্ষ হই বা দক্ষতাকে আমরা বাড়িয়ে নিয়ে যাই, অথবা চাকরি ক্ষেত্রে কিন্তু অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে কিন্তু কম্পিউটারের জব পেয়ে যায় সহজে যদি সে কোডিং জানে। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যালের কোনো একটা জায়গায় বা ইলেকট্রনিক্সের কোনো জায়গায় চান্স পেয়ে যায়, এভাবে হয়। তো সেক্ষেত্রে আপনাদের দক্ষতাটা বড় ম্যাটার করে। আমাদের সম্মানিত দুইজন অতিথি কিন্তু এটা বিষয়ে একদম একমত, এবং আপনাদের এই মেসেজটাই বারবার দিয়েছেন যে হচ্ছে আপনাদের দক্ষতাকে আরো বাড়াতে হবে, আপনাদের কনফিডেন্সকে আরো গ্রো করতে হবে। আমি মনে করি আমাদের ইঞ্জিনিয়ারদের যথেষ্ট কনফিডেন্স আছে, এবং হচ্ছে আপনাদের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। যে কোনো অর্গানাইজেশনে বেকার না থেকে, না থাকে, ইংগেজ থাকতে হবে, বা অ্যাটাচে থাকতে হবে যে কোনো বিষয়ের সাথে। যারা সিনিয়র আছে তাদের সাথে অ্যাটাচিং এ থাকতে হবে, তাহলে হচ্ছে আমাদের নির্দিষ্ট গোল, নির্দিষ্ট লক্ষ্য, কেরিয়ার বিল্ড আপে আমাদের খুব দ্রুত হবে, খুব সহজ হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইফরাত জামি ইসলাম ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি দাদাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার কোন অনুষ্ঠানে, নেক্সট কোন অনুষ্ঠানে আপনাদের সাথে হয়তো বা কথা বলার সুযোগ হবে। আজকের যে কথাগুলো বলার ছিল, প্রথমে টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা অনেকটা শর্ট করে ফেলতে হয়েছে আমাদের কথাগুলোকে। নেক্সট কোন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে প্রায় 57K মেম্বার এখন আছে, 57,000 মেম্বার আমাদের সাথে আছেন। তো তাদের জন্য হচ্ছে নিজের দিক থেকে, নিজে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তাদের জন্য কিছু কাজ করবেন, এবং হচ্ছে তাদের দিক নির্দেশনা দিবেন। আমাদের ছোট ভাই আছে অনেকে, এটাই হচ্ছে আমার চাওয়া থাকবে আপনাদের কাছে। তো আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। এবং আমাদের খুবই ছোট করে আমাদের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে, আপনাদের আমাদের বিআই এর উদ্দেশ্যে, বিআই এর ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে আপনাদের মূল্যবান মতামত চাচ্ছি। প্রথমে ইফরাত জামি ইসলাম ভাই এবং পরে সুরজিৎ দাদা। ধন্যবাদ কেশব দাদা। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার সাথে নুরুজ্জামান রাবেল যেন আমাকে ইনভাইট করেছিল। দাদাও ছিলেন, সুজিত দা, ওনার সাথে কথা বলে হচ্ছে গিয়ে একসাথে আলোচনায় পার্টিসিপেট করতে বলে ভালো লাগলো। আর ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যেটা বলতে চাই যে আসলে আমাদের আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি ইঞ্জিনিয়াররা, মানে এটা স্পেসিফিক যে নিজেদের মধ্যে থাকতে। আমরা আসলে এই মাইন্ডসেটটা থেকে বের হতে হবে, নিজেদের গণ্ডি ছাড়া হচ্ছে গিয়ে বাইরে বের হতে হবে। যে শুধুমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং কমিউনিটির মধ্যে আছি, তো আমাদের কমিউনিটি নিয়ে আমরা বাইরে যেতে পারি এবং পাবলিক রিলেশনটা হচ্ছে গিয়ে আরো স্ট্রং করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে কামনা। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এটা নিয়ে হচ্ছে আরো কাজ করবে এবং সামনে এগিয়ে যাবে। শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসলে আমিও মানে এটা খুব এনজয় করছি যে আজকের এই প্রোগ্রামটা, এবং কেশবকেও ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে গেস্ট করার জন্য। জামিল ভাইয়ের সাথে আমি একদম সম্পূর্ণভাবে একমত। আমাদের ইঞ্জিনিয়ারদের কিছু মাইন্ডসেট সবসময় আমরা থাকে। তো তারপরেও আমি অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে আগেও বলেছি যে অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে সেশন, ট্রেনিং, এইসব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আশা করব বিআইএ এই সেশন এবং বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম যেটা শুরু করতে যাচ্ছে সবার জবের পার্সপেক্টিভে বলি, পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার কন্টিনিউ রাখবে এবং এটা আমি আশা করি। এবং আমিও যতদিন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে আমি
জড়িত আছে, আমি চেষ্টা করে যাব সবাইকে হেল্প করার জন্য, এবং সবাই যদি কখনো কারো কাজে আসতে পারি আমি নিজেকেও অসম্ভব আনন্দিত মনে করব। তো যে কোনো সাজেশন বা যে কোনো এর জন্য আমি সবসময় বিআই এর পাশে থাকবো। তো সবাই ওই জিনিসটা আহ, আমার কাছে মনে হয় যে মেনটেন করবে, এবং বিআইও ওভাবে মেনটেন করবে সবকিছু, যাতে সব ফ্রেশাররা এবং শিক্ষানবিশরা যাতে উপকৃত হয় এই অর্গানাইজেশন থেকে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, যাদের জন্য আমাদের এই আয়োজন। ধন্যবাদ হচ্ছে আমাদের ট্রাস্টি জনাব আব্দুল্লাহ আল মামুন ভাইকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ট্রেনিং প্রোগ্রাম সেলের যিনি হচ্ছে আমাদেরকে ট্রেনিং প্রোগ্রাম সেলে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমাদেরকে অ্যাডভাইস করে থাকেন, আশিকুর রহমান আশিক ভাইকে। ট্রেনিং প্রোগ্রাম সেলের অন্যান্য সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএ এর সাথে থাকুন, বিএ এর সব সময় আপনাদের কাছে থাকতে চাই। বিএ ইঞ্জিনিয়ারদের সংগঠন, বিএ হচ্ছে ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধিতে সবসময় কাজ করে যাবে। বিএ সবসময় আপনাদের জবের জন্য কাজ করে যাবে। বিএ হচ্ছে সেই সংগঠন যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের প্রাণের সংগঠন আমরা বলে থাকি। বিএ কে এগিয়ে নেওয়ার জন্য সকল ইঞ্জিনিয়ারদের সাথে একমত হয়ে একই ছাতার নিচে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, এবং হচ্ছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারদের একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দিতে চাই আমরা। বিএ যেন ইঞ্জিনিয়ারদের পাশে থেকে সবসময় কাজ করতে পারে, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে, এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল সবার কাছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকল ইঞ্জিনিয়ারদেরকে, ধন্যবাদ আমাদের অতিথিদেরকে।